প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা পানির ক্ষরতা নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছি এবং আমরা দেখেছি যে কিভাবে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয় এবং অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলো কি কি। আজকের ভিডিও ক্লাসে আমরা পানি দূষণ এবং দূষণের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে পানির বিশুদ্ধতার পরীক্ষা ও বিশুদ্ধকরণ নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জেনে এসেছো যে বিভিন্নভাবে পানি দূষিত হতে পারে, যেমন আমরা আমাদের যে গৃহস্থালী বর্জ্যগুলো থাকে কিংবা মলমূত্রের পানিগুলো, এগুলো বৃষ্টির পানিতে কিংবা অন্যভাবে ধুয়ে বিভিন্ন জলাশয়ে পড়তে পারে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকারখানা থেকে কলকারখানার বর্জ্য একটা পাইপলাইনের মধ্যে দিয়ে এসে সরাসরি জলাশয়ে পড়ছে। এছাড়াও বিভিন্ন হাসপাতাল থেকে বিভিন্ন ঔষধপত্র কিংবা রোগীর ব্যবহার করা বিভিন্ন ব্যবহার্য যে সকল দ্রব্যগুলো, সেগুলো ধোয়া পানিটা ডিরেক্টলি জলাশয়ে এসে পড়ে। এর পাশাপাশি আমরা কৃষিক্ষেত্রে যে সকল সার বা কীটনাশক ব্যবহার করি, সেগুলো বৃষ্টির পানির মধ্যে ধুয়ে কিন্তু এই যে নদী নালা, খাল বিল কিংবা পুকুর সহ অন্যান্য জলাশয়ে এভাবে এসে পড়তে পারে। তো এর ফলে যে ঘটনাটা ঘটে, আমাদের জলাশয়ের পানিটা বিষাক্ত হয়ে পড়ে, অর্থাৎ নানা ধরনের এখানে পদার্থ এসে মিশছে, যেমন গৃহস্থালীর বর্জ্য, মলমূত্র, তারপরে সার, কীটনাশক কিংবা হাসপাতালের ঔষধপত্র, রোগীর ব্যবহার করা জিনিস। তো তখন এই পানিটা যখন বিষাক্ত হয়ে পড়ে এবং তার পাশাপাশি দুর্গন্ধযুক্ত হয়ে পড়ে, তো তখন এই এসব বর্জ্যগুলো থেকে বিভিন্ন ধরনের দূষক পদার্থ পানির সাথে মিশে যায়, যেমন লেড মিশতে পারে, ক্রোমিয়াম কিংবা পারদ জাতীয় পদার্থ, ক্যাডমিয়াম ইত্যাদি ভারী যেই ধাতুগুলো আছে সেগুলো প্রবেশ করতে পারে এবং এই ভারী ধাতুগুলো কিন্তু মানুষের শরীরে ক্যান্সারের মতন কঠিন রোগ সৃষ্টি করে। তো মানুষের এই সকল কর্মকাণ্ড যে শুধুমাত্র আমাদের এই ভূপৃষ্ঠের পানিটাকে দূষিত করছে এমনটা নয়, কিন্তু আমাদের যে গ্রাউন্ড ওয়াটারটা, অর্থাৎ ভূগর্ভস্থ পানি আমরা যাকে বলি, অর্থাৎ মাটির নিচে সহজ কথায় যে পানিটা থাকে, এই পানিটাও কিন্তু দূষিত হচ্ছে। কিরকম? আমরা ক্রমান্বয়ে নলকূপ ব্যবহার করছি, নলকূপের সাহায্যে মাত্রাতিরিক্ত পানি উত্তোলন করছি এবং মাঝে মাঝে অতিরিক্ত খননের ফলে আমাদের কি এই ভূগর্ভস্থ পানিটা বা গ্রাউন্ড ওয়াটারটার লেভেলটা ধীরে ধীরে কি নেমে যাচ্ছে। এবং এই যে নলকূপের সাহায্যে আমরা বেশি পানি তুলছি, মাত্রাতিরিক্ত পানি তুলছি কিংবা অনেক বেশি খনন করছি, এর কারণে কিন্তু গ্রাউন্ড ওয়াটারে আর্সেনিক পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবং তোমরা সবাই জানো যে আর্সেনিক অত্যন্ত বিষাক্ত একটা পদার্থ এবং একটা নির্দিষ্ট লেভেলের যে বেশি পরিমাণে আর্সেনিক যুক্ত পানি যদি আমরা পান করি, সেক্ষেত্রে মানুষের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং ছোটবেলা থেকে তোমরা খুব মানে অনেক অনেক কয়েকবার শুনে এসেছো বিভিন্ন ক্লাসে যে আর্সেনিক দূষণের ফলে কি ঘটনা ঘটছে, চুল পড়ে যাচ্ছে মানুষের, কিংবা হাত বা পায়ের তালুতে কালো কালো ছোপ সৃষ্টি হচ্ছে। তো খেয়াল করে দেখো যে পানির দূষণগুলো কিন্তু আমাদের মানব জীবনের জন্য এবং পানিতে যে সকল উদ্ভিদগুলো জন্মায় বা বেঁচে থাকে, এছাড়াও পানিতে যে অন্যান্য জলজ প্রাণীগুলো, সবার জন্যই কিন্তু এটা একটা হুমকি স্বরূপ। এছাড়াও বিভিন্ন পানিবাহিত রোগ তো রয়েছে, যেমন কলেরা, টাইফয়েড, ডায়রিয়া ইত্যাদি। তো এই পানি দূষণ আমরা কিন্তু চাইলে নিয়ন্ত্রণ করতে পারি। তো পানি দূষণ নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের যেই জায়গা থেকে দূষণটা হচ্ছে, যেখান থেকে দূষক পদার্থটা এসে জলাশয়ে মিশছে, এই জায়গাগুলোর দিকে নজর দিতে হবে। কিংবা আমাদের যে বড় বড় শহরগুলো আছে, এখানে কি বর্জ্য শোধনাগার থাকে, তাই তো? আবার এই বর্জ্য শোধনাগারটা কিন্তু এখন কিছু শহরগুলোতে আমরা দেখতে পাই, কিন্তু আগে কি ছিল, এটা অনেক কম ছিল, এখনো অনেক জায়গায় প্রয়োজনের তুলনায় অনেক কম। এছাড়াও আমাদের বাসাবাড়ির যে সকল পচনশীল পদার্থগুলো থাকে, এগুলো থেকে কিন্তু আমরা বায়োগ্যাস উৎপাদন করতে পারি এবং তার পাশাপাশি কিন্তু জৈব সার উৎপন্ন করতে পারি। তো এই বিষয়গুলোতে আমরা যদি যথাযথ উদ্যোগ নিই, তখন কিন্তু আমরা পানি দূষণটাকেও হ্রাস করতে পারবো, আবার পাশাপাশি আমাদের পরিবেশের যে দূষণটা সেটাকেও আমরা কমিয়ে আনতে পারবো। এবং এই যে ছোট ছোট এরকম বায়োগ্যাস প্ল্যান্ট গুলো যেগুলো, সেগুলো স্থাপন করে আমরা মানুষ, পশু পাখির যে মলমূত্রগুলো সেগুলো এবং গৃহস্থালীর যে সকল বর্জ্যগুলো আমাদের সারাদিনে জমে, সেগুলো ব্যবহার করে কিন্তু বায়োগ্যাস এবং জৈব সার আমরা পাবো। এবং এটা আমাদের দূষণটা কমানোর পাশাপাশি কিন্তু কৃষি ক্ষেত্রটাতে সারের চাহিদাটা পূরণ করবে, আবার আমাদের জ্বালানি সংকটটাও কিন্তু হ্রাস করবে। তোমরা গ্রামাঞ্চলের দিকে গেলেই দেখবে যে অনেক জায়গায় এখন বায়োগ্যাস প্ল্যান্ট সৃষ্টি করা হচ্ছে বাসা বাড়িতে বা কয়েকটা বাসা মিলে। আবার প্রতিটা শিল্প কারখানায় কিন্তু একটা করে বর্জ্য পরিশোধনাগার থাকে। তো এই বর্জ্য পরিশোধনাগার যদি আমি বাধ্যতামূলক না করি, অর্থাৎ কোন একটা কলকারখানায় বা কোন একটা শিল্প কারখানায় এই বর্জ্য পরিশোধনাগারটা নেই, তাহলে তারা কি করবে? তাদের যে সকল দূষক পদার্থগুলো সেগুলো তারা সরাসরি ফেলে দিবে তাদের নিকটবর্তী জলাশয়টাতে। এক্ষেত্রে সেই জলাশয়টা দূষিত হবে, বৃষ্টির পানির সাথে
সেই পানিটা মিশে গিয়ে মাটি দূষণ করবে, পরিবেশ দূষণ করবে সর্বোপরি। তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যাতে শিল্প কলকারখানার বর্জ্য সহ বিভিন্ন যে অন্যান্য আমাদের গৃহস্থালী কিংবা হাসপাতালের বর্জ্যগুলো, এগুলো যাতে আমরা উন্মুক্ত জলাশয়ে না ফেলি। এ বিষয়ে কিন্তু তোমাকে আমাকে সচেতন থাকতে হবে। আমাদের আশেপাশে যারা এই ধরনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে কি সচেতন থাকতে হবে, এবং পরিবেশ অধিদপ্তরকেও এক্ষেত্রে আমাদের যথাযথ তথ্য দিয়ে সাহায্য করতে হবে। আমরা যদি সবাই এই জিনিসগুলো ঠিকঠাক মতন পালন করি তাহলেই কিন্তু আমাদের পানি দূষণটা, পরিবেশ দূষণটা বন্ধ হবে। এরপরেই চলো আমরা একটু আলোচনা করব আমাদের পরবর্তী টপিকটা, যেটা হচ্ছে পানির বিশুদ্ধতার পরীক্ষা ও বিশুদ্ধকরণ। আমরা কয়েকটা পানির প্যারামিটার নিয়ে এখন আলোচনা করব। তার মধ্যে যে আমরা বর্ণ এবং গন্ধ পর্যবেক্ষণ করে বুঝি কিনা কোনো একটা পানি বিশুদ্ধ নাকি দূষিত। যেমন বিশুদ্ধ পানি হলে সেটা কি বর্ণহীন হবে, অর্থাৎ কালারলেস। ওয়াটার কালারটা কি ট্রান্সপারেন্ট বা কালারলেস বলি আমরা। এবং বিশুদ্ধ পানিতে কিন্তু কোনো ধরনের গন্ধ থাকে না। এবং আমরা জানি যে পানিতে কি সামান্য পরিমাণে খনিজ লবণ দ্রবীভূত থাকে। তবে কোনো কোনো খনিজ লবণ আবার পানিতে বেশি দ্রবীভূত থাকলে পানিটা দূষিত হয়ে যেতে পারে। আবার আমরা যদি কখনো দেখি যে কোনো একটা পানিতে আমরা গন্ধ পাচ্ছি কিংবা পানিটা দেখতে ঘোলা, ঠিক আছে, সেক্ষেত্রে পানিটাকে কি আমরা হালকা দূষিত বা বেশি দূষিত বলেও ধরে নিতে পারি। আবার কখনো কখনো আমরা দেখব যে ফিল্টার পেপারে পানি ছাকার ফলে সেখানে তলানি পাওয়া যাচ্ছে, সেই পানিটাও কিন্তু দূষিত পানি। তো এই ধরনের পানিগুলো ব্যবহারের ক্ষেত্রে কিংবা পান করার আগে আমরা কিন্তু ভালো মতন যাচাই বাছাই করে নেব। পানির তাপমাত্রা খুব গুরুত্ব একটা প্যারামিটার, কারণ আমাদের যে গ্রীষ্মকালে পানির তাপমাত্রাটা প্রায় 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আবার কখনো কখনো গরম অনেক বেড়ে গেলে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। কোনো কারণে যদি এই পানির তাপমাত্রাটা কয়েক ডিগ্রি সেলসিয়াস বেশি হয়ে যায়, ধরো যে 50-55 হয়ে যাচ্ছে বা 60 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা পানির তাপ দূষণ হয়েছে বলে আমরা ধরে নিই। যেমন আমরা যদি বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতিগুলো ঠান্ডা করার জন্য যে পানি ব্যবহার করা হচ্ছে কিংবা বয়লারের পানিগুলো, এই পানিগুলো যখন সরাসরি বিভিন্ন জলাশয়ে আমরা ছেড়ে দিচ্ছি বা মুক্ত করে দিচ্ছি, তখন কিন্তু পানির এই তাপ দূষণটা ঘটে। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার, সেটা হচ্ছে থার্মোমিটার দিয়ে আমরা এই পানির তাপটা নির্ণয় করে শনাক্ত করতে পারবো যে সেখানে আসলে তাপ দূষণ ঘটেছে কিনা। পানির পিএইচ খুব গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। তোমরা ইতিমধ্যে জেনে এসেছো যে পানির পিএইচ এর জন্য বা পানি সহ অন্যান্য আমাদের ব্যবহার্য জিনিসপত্রের পিএইচটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো পানির পিএইচ এর রেঞ্জটা 4.5 থেকে 9.5 মধ্যে থাকলে ভালো। যদি 4.5 চেয়ে কমে যায় কিংবা 9.5 চেয়ে বেশি হয়ে যায়, 4.5 চেয়ে কমে যাওয়া মানে কি পানিটা বেশি অম্লীয় হয়ে যাওয়া, আর 9.5 চেয়ে বেশি হয়ে যাওয়া মানে হচ্ছে পানিটা বেশি ক্ষারীয় হয়ে যাওয়া। তখন সেই পানিটা জীবের বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়ে, অর্থাৎ পানিতে যে গাছপালাগুলো জন্মায় কিংবা যে প্রাণীগুলো পানিতে বেঁচে থাকে তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। তো আমরা এই পিএইচটা কিভাবে মাপতে পারি? আমরা পিএইচ পেপার দিয়ে, পিএইচ মিটার দিয়ে পানির পিএইচটা সঠিকভাবে পরিমাপ করতে পারি। এরপরে চলে আসছে তোমাদের জন্য নতুন একটা টপিক, সেটা হচ্ছে বিওডি, যার পূর্ণরূপটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বাংলায় বলতে গেলে এটার অর্থটা দাঁড়ায় জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা কি, অক্সিজেনের চাহিদাটা কেনই বা আসছে জৈব রাসায়নিক ক্ষেত্রে। খেয়াল করে দেখো, 1 লিটার পানিতে উপস্থিত যেই সকল পচনযোগ্য জৈব দূষক পদার্থ রয়েছে, খেয়াল করে দেখো, পচনযোগ্য যে সকল জৈব দূষক পদার্থ রয়েছে তাদেরকে আমরা ব্যাকটেরিয়ার মতন অণুজীব দিয়ে ভেঙে ফেলি। তো তাদেরকে ব্যাকটেরিয়ার মতন অণুজীব দিয়ে ভাঙতে যেই পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সংক্ষেপে বিওডি। তোমরা অনেকে বট বলো এটাকে, এটা কিন্তু সঠিক না, তোমরা বিওডি বলবে। তো তাহলে কোন একটা পানির বিওডি যত বেশি, সেই পানিটা তত বেশি দূষিত। কারণটা কি? কারণ বিওডি বেশি আসছে মানে কি, এইখানে ওই পানিটাতে যে সকল পচনযোগ্য জৈব দূষক পদার্থ রয়েছে তার পরিমাণটা অনেক বেশি, এবং ব্যাকটেরিয়ার মতন অণুজীব দিয়ে তাদেরকে ভাঙতে আমার অক্সিজেনের প্রয়োজনও লাগছে বেশি। তার মানে বিওডি বেশি হওয়া মানে পানিটা তত বেশি দূষিত। এরপরে আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে সিওডি, যার পূর্ণরূপটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যার বাংলাটা রাসায়নিক অক্সিজেন চাহিদা। এর আগেরটা ছিল কি? এর আগেরটা ছিল জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা, এবারটা হচ্ছে শুধু রাসায়নিক অক্সিজেন চাহিদা। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা খুবই সূক্ষ্ম, একটু খেয়াল করো। 1 লিটার পানিতে উপস্থিত জৈব ও অজৈব দূষক, আগেরটা কিন্তু শুধু জৈব দূষক ছিল, খেয়াল করে দেখো। তাহলে এবার 2 ধরনেরই দূষককে আমরা যখন রাসায়নিক পদার্থ দিয়ে ভাঙবো, তখন যে পরিমাণ অক্সিজেনটার প্রয়োজন হবে সেটাই হচ্ছে সিওডি।
তার মানে আগেরটাতে আমরা শুধু জৈব দূষককে ব্যাকটেরিয়া সহ বিভিন্ন অণুজীব দিয়ে ভাঙতাম, তখন যে অক্সিজেনটা লাগতো সেটা হচ্ছে বিওডি, আর সিওডিটা হচ্ছে জৈব এবং অজৈব দুই ধরনের দূষককে আমরা রাসায়নিক পদার্থ দিয়ে ভাঙতে আমাদের যে পরিমাণ অক্সিজেনটা লাগবে সেটা। তাহলে সিওডি যত বেশি পাবো আমরা, সিওডির মানটা যত বেশি হবে তত কি পানিটা বেশি দূষিত। ঠিক আগের মতনই কারণটা, যে পানিতে যদি দূষণ বেশি হয়, অর্থাৎ জৈব দূষক এবং অজৈব দূষকের পরিমাণটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে রাসায়নিক পদার্থ দিয়ে ভাঙতে তাদেরকে কি বেশি অক্সিজেন সরবরাহ করতে হবে, অক্সিজেনের পরিমাণটা বেশি হবে, সেজন্য সিওডির মানটাও বেশি হবে। তাই সিওডির মান যত বেশি তার মানে পানিটা তত বেশি দূষিত। এবার একটা কোশ্চেন তোমাদের জন্য, যে একই পানি সিওডি এর মানটা বিওডি অপেক্ষা বেশি হয় কেন? খুব সহজে এটার ব্যাখ্যাটা আমরা করতে পারি, যে আমরা বিওডিতে দেখেছি যে শুধু কি জৈব দূষক নিয়ে আমরা কাজ করছি, বা জৈব দূষককে ভাঙতে প্রয়োজনীয় অক্সিজেন কতটুকু, কিন্তু সিওডিতে কি জৈব এবং অজৈব দুই ধরনের দূষককেই আমরা ভাঙছি, সেটা অণুজীব দ্বারা পচনযোগ্য হোক কিংবা না হোক, না হলে তাদেরকে রাসায়নিক ভাবে আমরা জারিত করি বা পোড়াই, সেই ক্ষেত্রে আমার অক্সিজেনটা। তাহলে বলতো কমন সেন্স দিয়ে আমাদের কোন ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণটা বেশি লাগবে? অবশ্যই দ্বিতীয় ক্ষেত্রে, কারণ এক্ষেত্রে আমরা কি জৈব এবং অজৈব দুই ধরনের দূষককেই কি করছি, রাসায়নিকভাবে ভাঙছি বা রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙছি, অথবা বলতে পারো যে রাসায়নিকভাবে জারিত করছি। তাহলে এই কারণেই আমাদের একই পানির সিওডি এর মানটা বিওডি অপেক্ষা বেশি হয়ে যায়। এবার অনেক তো আমরা পানির বিশুদ্ধতার প্যারামিটার গুলো দেখলাম, কিংবা পানির দূষণ কিভাবে দেখলাম। এবার চলো আমরা পানি কিভাবে বিশুদ্ধ করব সেটা একটু দেখে নেই। ক্লোরিনেশন, পানিকে জীবাণুমুক্ত করার জন্য সবচেয়ে সহজ যে উপায়টা সেটা হচ্ছে ক্লোরিনেশন। এখানে মূলত কি করা হয়, এখানে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। পানিতে যখন প্রয়োজনীয় পরিমাণে ব্লিচিং পাউডার আমরা যোগ করি, সে যোগ করলে উৎপন্ন ক্লোরিন জারিত করার মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে। এই পদ্ধতিটাকেই বলা হয় পানির ক্লোরিনেশন। এবং এক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে ব্লিচিং পাউডার যোগ করার পরে পানিটাকে ছেঁকে নিই। পানিটাকে ছেঁকে নিলে পানিটা কি হয়, পান করার যোগ্য হয়ে যায়। এখন তোমরা কি জানো যে ব্লিচিং পাউডারের সংকেতটা কি? এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে ব্লিচিং পাউডার হচ্ছে কি তার বাণিজ্যিক নাম, তাই তো? তার রাসায়নিক সংকেতটা কি মূলত এবং কিভাবে এটা কাজ করে? ব্লিচিং পাউডারের রাসায়নিক যে সংকেতটা সেটা হচ্ছে এরকম। তাহলে এটা কি, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, তাই তো? এটাই হচ্ছে আমাদের ব্লিচিং পাউডারের সংকেত। এবার সে যখন পানির সাথে বিক্রিয়া করে তখন আমাদের ওখানে উৎপন্ন হয় ক্যালসিয়াম ক্লোরাইড, এবং তার সাথে উৎপন্ন হয়ে যায় এখানে হাইপোক্লোরাস অ্যাসিড HOCl। এই হাইপোক্লোরাস অ্যাসিডটা পরে ভেঙে যায়, অর্থাৎ আমি যদি একটু ডিটেলসে দেখাই, এই হাইপোক্লোরাইস অ্যাসিডটা ভেঙে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে এবং তার পাশাপাশি জায়মান অক্সিজেন সৃষ্টি করে। এখানে এটাকে বলা হয় জায়মান অক্সিজেন। তাহলে এই জায়মান অক্সিজেনটা পরবর্তীতে কি করে, এই জায়মান অক্সিজেনটা কোন একটা জীবাণুকে, অর্থাৎ ধরো এটা একটা জীবাণু, এখানে যখন সে জায়মান অক্সিজেনটা তার সাথে বিক্রিয়া করবে, এই জীবাণুটা তখন মৃত জীবাণু হয়ে যাবে। তার মানে খেয়াল করে দেখো যে কিভাবে আমরা খুব সহজে ব্লিচিং পাউডার ব্যবহার করে বা ক্লোরিনেশনের মাধ্যমে কোন একটা জীবাণুকে মেরে ফেলছি। এরপরেই আমরা চলে আসছি, এখানে খুব সংক্ষেপে একটু দেখাই। এখানে ব্লিচিং পাউডার যোগ করার পদ্ধতিটা দেখানো হচ্ছে। এটা হচ্ছে ক্লোরিনেটেড পানি, এটাকে আমরা ছেঁকে পরিষ্কার পানিটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ তোমাকে কিছুই করতে হচ্ছে না, তোমাকে শুধু পানিতে প্রয়োজনীয় পরিমাণে ব্লিচিং পাউডারটা অ্যাড করে দিতে হচ্ছে। এর পরের পদ্ধতিটা হচ্ছে ফুটানো। পানিকে যদি আমরা কমপক্ষে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন ফুটাই তাহলে কিন্তু পানি জীবাণুমুক্ত হয়ে যায়। তবে আর্সেনিক যুক্ত পানিটাকে যদি আমরা ফুটাই সেক্ষেত্রে সেটা কিন্তু জীবাণুমুক্ত হওয়ার পরিবর্তে আরো ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এরপরে যেটা চলে আসছে, আচ্ছা এখানে আমরা ফুটন্ত পানি দেখতে পাচ্ছি। এরপরে চলে আসছে সেডিমেন্টেশন বা থিতানো। এই পদ্ধতিটা কিরকম আসলে, এটা আমরা কিভাবে কাজ করি এটা নিয়ে একটু খেয়াল করলে দেখবে যে 1 বালতি পানিতে আমরা যদি 1 চামচ ফিটকিরি যোগ করে আধা ঘন্টা রেখে দেই
পানির সব অপদ্রব্যগুলো সেডিমেন্ট হয়ে যায়, মানে বালতির তলায় গিয়ে জমে যায়, থিতিয়ে যায়। এবং এখানে খেয়াল করে দেখো আমরা কিন্তু ফিটকিরির রাসায়নিক যে সংকেতটা সেটা দেখতে পাচ্ছি। একটু খেয়াল করে দেখো, এখানে রয়েছে পটাশিয়াম সালফেট, এখানে রয়েছে অ্যালুমিনিয়াম সালফেট এবং 24 অণু পানি। তার মানে এটা কি একটা ক্রিস্টাল। এবং ফিটকিরি তোমরা যারা দেখেছো বা পানি বিশুদ্ধকরণে ব্যবহার করেছো, তোমরা দেখবে যে ফিটকিরিটা কি ক্রিস্টালের মতন দেখতে, একটা খন্ডের মতন বা বরফের মতন দেখতে। সেলুনগুলোতে ব্যবহার করা হয়ে থাকে বেশিরভাগ সময়। তো এই ফিটকিরির যেই আমাদের সাধারণ নামটা হচ্ছে কি পটাশ অ্যালাম, এবং তার এই রাসায়নিক নামটা হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। তাহলে ফিটকিরি ব্যবহার করলেই আমরা কি করতে পারি, কোনো একটা পানিকে, কোনো একটা দূষিত পানিকে বিশুদ্ধ করতে পারি। তো এরপরে যখন অপদ্রব্যগুলো বা দূষক পদার্থগুলো বালতির তলায় জমে গেল, তারপরে পানিটা উপর থেকে ঢেলে আমরা আলাদা করে ফেলি। এভাবেই কি আমাদের অদ্রবণীয় যে দূষক পদার্থটা সেটা দূর হয়ে যায়। খেয়াল করে দেখো, এখানে যখন আমরা ফিটকিরি দিলাম, এখানে অপদ্রব্য পড়লো, তলানি হয়ে সেডিমেন্ট হলো। এরপরে আমার কাজ কি, এরপরে এখানে তলানিটা তো রয়েছেই, এই পানিটাকে উপর থেকে কাত করে ফেলে দেব। তাহলে আমরা বিশুদ্ধ পানিটা আলাদা করে ফেললাম। এরপরে ছাঁকন বা ফিল্ট্রেশন পদ্ধতি। আমাদের বাজারে বর্তমানে অনেক ধরনের কি ফিল্টার পাওয়া যাচ্ছে, যেগুলো কি আমরা পানি বিশুদ্ধকরণের কাজে ব্যবহার করতে পারি। এবং এই ফিল্টারগুলো বিভিন্ন জীবাণু, আর্সেনিক বা অন্যান্য দূষক পদার্থগুলো সহজে দূর করতে পারে। তো এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের অফিসিয়াল আলোচনা। এবার আমরা খুব সংক্ষেপে এই চ্যাপ্টারে একটা যে এক্সপেরিমেন্ট আছে একটু দেখে নেব। এটা হচ্ছে যে লিটমাস পেপারের সাহায্যে সরবরাহকৃত আপেলের অম্লীয় বা ক্ষারীয় প্রকৃতি নির্ণয়, অর্থাৎ আপেল কি অম্লীয় ধরনের নাকি ক্ষারীয় ধরনের, এটা আমরা এখানে নির্ণয় করব। তো এখানে আমাদের কিছু মূলনীতি জানা প্রয়োজন, যেগুলো তোমরা পুরো চ্যাপ্টারটাতে জেনে এসেছো, যে একটা খাদ্য কি হতে পারে, নিরপেক্ষ হতে পারে বা অম্লীয় হতে পারে কিংবা ক্ষারীয় হতে পারে। তো যেই ধরনের খাদ্য অম্লীয় প্রকৃতির হবে, তাদের জলীয় দ্রবণে যদি আমি নীল লিটমাস পেপার দেই এবং সেটা যদি লাল হয়ে যায়, তাহলে আমরা বুঝবো কি এটা অম্লীয় প্রকৃতির। আবার যে সকল খাদ্যগুলো ক্ষারীয় প্রকৃতির, তাদের জলীয় দ্রবণে লাল লিটমাস পেপার দিলে সেটা নীল হয়ে যাবে, তাই তো। কিন্তু নিরপেক্ষ প্রকৃতির যে খাদ্যগুলো, তার জলীয় দ্রবণে লিটমাস পেপার দিয়ে আসলে কোনো লাভ নেই, কারণ সেখানে আমরা কোনো বর্ণের পরিবর্তন দেখতেই পাবো না। হ্যাঁ, তবে লিটমাস পেপার ব্যবহার করলে আমরা কিন্তু খুব সহজে এ সকল অম্লীয়, ক্ষারীয় বা নিরপেক্ষ প্রকৃতিটা নির্ণয় করে ফেলতে পারি। তাহলে নিরপেক্ষ প্রকৃতির খাদ্যে আমরা যখন লিটমাস পেপারটা দেব, সেক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন লক্ষ্য করব না। এবার চলো এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্যগুলো আমরা দেখে নিই। এখানে আমাদের মর্টার বা পেষণ যন্ত্রটা লাগবে, আমাদের লাগবে টেস্ট টিউব, এখানে ফোল্ডেড কাগজ বা ছাঁকন কাগজ, এই জিনিসটা সম্পর্কে একটু ধারণা দেওয়া উচিত। আমরা এরকম একটা কাগজকে, গোল আকৃতির কাগজকে এইভাবে চারটা ভাঁজ করে নেব, অর্থাৎ আমরা যেটা করতে পারি আর কি। যখন ভাঁজ করলাম, এটা দেখতে কিরকম হবে, এরকম হবে। তো এখানে তার কয়টা প্রান্ত তুমি দেখতে পাবে, তার প্রায় 4টা প্রান্ত আমরা দেখতে পাবো। ছবিটা খারাপ হচ্ছে একটু, তো তোমরা বুঝলেই হবে মূলত। তো এই 4টা যে ভাঁজ, এই 4টা ভাঁজের মধ্যে আমি 3টাকে একদিকে রাখবো, বাকি 1টাকে আরেক দিকে রাখবো। তখনই আমি এই ধরনের ফোল্ডেড ছাঁকন কাগজটা নিজে নিজে হাতেই বানাতে পারবো। তাহলে খেয়াল করে দেখো, এদিকে 1টা 2টা 3টা ভাঁজ, ওইদিকে আরেকটা ভাঁজ, তাহলে কিন্তু এটাকে একটা ফানেল আকৃতির ছাঁকন কাগজ হয়ে যাচ্ছে। এরপরে আর কি লাগছে, এখানে ফানেল লাগছে আমাদের, এখানে লিটমাস পেপার লাগছে, লাল নীল 2 ধরনের রঙেরই লিটমাস পেপার আমরা রাখবো। আর কি লাগবে, এখানে আমাদের ডিস্টিলড ওয়াটার লাগবে, পাতিত পানি কাঁচ দণ্ড সহ, এবং লাগবে আমাদের সবশেষে হচ্ছে আপেল কুচি, যেই আপেলের অম্লীয় বা ক্ষারীয় প্রকৃতিটা আমরা নির্ণয় করতে চাচ্ছি। তো প্রথমে আমরা মর্টারে বা পেষণ যন্ত্রে কি করব, কয়েকটা আপেল কুচি নিয়ে নেব এবং সামান্য পানি দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করব। করার পরে এখানে একটা কি আপেলের পেস্ট তৈরি হয়ে যাবে, তাই তো। তো এই আপেলের পেস্টটাকে এবার আমরা কি করব, এই আপেলের পেস্টটাকে এবার আমরা বিকারে নিয়ে নেব। তো যখন এই পেস্টটাকে বিকারে নিয়ে নিলাম, এরপরে কি বিকারে প্রায় 10 ml এর মতন পাতিত পানি নিব, নিয়ে কাঁচ দণ্ডের সাহায্যে আপেলের পেস্টটাকে পানিতে ভালো করে মেশাবো।
এবার ছাঁকন কাগজটা যেটা আমরা ভাঁজ করে বানিয়েছিলাম এবং ফানেল, তার সাহায্যে এবার মিশ্রণটাকে ছেঁকে নেব। এখন প্রথমে ফানেলটা রাখবো, তারপরে ছাঁকন কাগজটা দেবো ভিতরে এবং ওখানে প্রথমে একটু কয়েক ফোঁটা পানি দিয়ে দিব, দিয়ে এরপরে উপর থেকে আমি যে আপেলের পেস্টটা, অর্থাৎ বিকারের যে আপেলের পেস্টটা গুলানোর পরে কাঁচদণ্ড দিয়ে যে মিশ্রণটা পেয়েছি সেটা এখানে ঢেলে দেব। দেওয়ার পরে এবার আমাদের যে প্রয়োজনীয় আপেলের যে দ্রবণটা সেটা আমরা পেয়ে গেলাম। এবার সেখানে আমি লিটমাস পেপার দেব। প্রথমে আমি নীল লিটমাস দিলাম, দেখলাম সেটা লাল হয়ে গেছে। এরপরে আমি সেখানে লাল লিটমাস দিলাম, দেখলাম বর্ণের কোনো পরিবর্তন হচ্ছে না, লালই রয়ে গেল। তার মানে কি, এবার আমাকে পর্যবেক্ষণ করতে হবে জিনিসটা। আমরা জানি যে যখন নীল লিটমাস পেপারের বর্ণটা লাল হচ্ছে কিন্তু লাল লিটমাসেরটা চেঞ্জ হচ্ছে না, তখন কি সেটা অম্লীয় প্রকৃতির হয়। তাহলে আমাদের এখান থেকে এই সিদ্ধান্তটাই আসছে যে আমাদের আপেলটা কি প্রকৃতির, আপেলটা হচ্ছে অম্লীয় প্রকৃতির। আর যদি কোনো খাদ্যদ্রব্যের ক্ষেত্রে বা তার দ্রবণের ক্ষেত্রে লাল লিটমাসের বর্ণটা নীল হয়ে যায় এবং নীল লিটমাসের বর্ণের কোনো পরিবর্তন না ঘটে, তখন বুঝে যাব সেটা হবে কি ক্ষারীয় প্রকৃতির। তার মানে আমাদের পরীক্ষায় পাওয়া গেল যে আমরা সঠিকভাবে যদি পরীক্ষাটা করতে পারি তাহলে আপেলের যেই অম্লীয় প্রকৃতি সেটা আমরা খুব সহজে লিটমাস পেপারের সাহায্যে টের পাবো। তার মানে আপেলের দ্রবণটা বা আপেলের প্রকৃতিটা হচ্ছে অম্লীয়, অর্থাৎ আপেল হচ্ছে একটা অম্লীয় প্রকৃতির খাদ্য। এই ছিল আমাদের চ্যাপ্টার 9 নিয়ে বিস্তারিত আলোচনা। এই চ্যাপ্টারের অনুশীলনী সৃজনশীলগুলো আমরা খুব সহজেই দেখব খুব সামনে। আর এরপরে আমরা আরো বেশি সৃজনশীল প্র্যাকটিস কেন করছি না, এর কারণটা আমি তোমাদের বলি বারবারই। সেটা হচ্ছে যে আসলে চ্যাপ্টারের একাডেমিক পড়ার সাথে যখন আমরা বিভিন্ন ধরনের সৃজনশীলকে একসাথে করে ফেলবো, জিনিসটা অনেক ক্লামজি হয়ে যায়, অনেক ঘিঞ্জি হয়ে যায়। তো সেজন্য আমরা বিভিন্ন ধরনের বা বিভিন্ন টাইপের সৃজনশীলগুলোকে আলাদা করে গুরুত্ব দিয়ে নতুন একটা প্রজেক্ট চালু করছি, যেটা হবে আমাদের টেস্ট পেপারের সাবস্ক্রিপশন মডেল, যেখানে আমরা দেখতে পাবো যে প্রতি গত 4 বছরে প্রায় 2016 থেকে 2019 সাল পর্যন্ত যেই সৃজনশীল প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় এসেছে বিভিন্ন বোর্ডে, সেগুলোর সমাধান। এতে করে হবে কি, ধরো তুমি চ্যাপ্টার 9টা পড়লে, এর পরপরই তুমি যদি সেই টেস্ট পেপারের সৃজনশীলগুলো সলভ করো, তাহলে এই চ্যাপ্টারে তোমার আর কোনো প্রশ্ন নিয়ে কোনো সন্দেহ থাকবে না। সবগুলো প্রশ্নে বা সব টাইপের প্রশ্নেই তুমি দক্ষ হয়ে উঠবে। তো আমরা যেহেতু টেস্ট পেপারটাকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি কিংবা সৃজনশীল প্রশ্নগুলোকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি, সেহেতু আমরা আলাদা করে টেস্ট পেপার প্রজেক্টটা রান করছি। ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে, খুব শীঘ্রই তোমরা সেটা পেয়ে যাবে। আর তোমরা যেইভাবে পড়বে, মূলত তোমরা প্রথমে বইয়ের টপিকগুলো পড়বে, এখানকার একাডেমিক ক্লাস লেকচারগুলো, ভিডিও ক্লাসগুলো দেখবে, এবং তারপরেই তোমরা যখন সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করবে টেস্ট পেপারের, সেক্ষেত্রে তোমরা পুরোপুরিভাবে কোনো একটা চ্যাপ্টারে দক্ষ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা আসবো চ্যাপ্টার 10 নিয়ে। তাহলে পরবর্তী ভিডিওগুলো বা পরবর্তী চ্যাপ্টার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।